নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, 14 প ধারা বা 14 ইউ ধারা প্রযোজ্য জমি কি কেনা উচিত, আর কিনলে কি কি অসুবিধা হতে পারে আপনাদের। প্রথমে বলে রাখি, 14 প বা 14 ইউ ধারাটা সম্পর্কে একটু বলে রাখি যে 14 প বা 14 ইউ ভূমি সংস্কারের যে ধারা রয়েছে বা ভূমি সংস্কারের যে আইন রয়েছে, সেখানে কিন্তু এটা বিস্তারিত সেকশন 14 সম্পর্কে বলা হয়েছে। 14 প বা 14 ইউ ধারা বলতে বোঝায় ব্যক্তিগত জমির মালিকানা যতটা একজন রাখতে পারে, সর্বোচ্চ সীমা বা সিলিং, সেইটা যখন কেউ লুকিয়ে রেখেছিল, সর্বোচ্চ সীমাটা যখন বলা হয়নি বা তার বহির্ভূত কিছু জমি থেকে গেছিল, ব্যক্তিগত যে জমির যে সীমানা বা জমির যে সীমা বা লিমিট, তার বাইরেও কিছু জমি থেকে গেছিল। কারণ আপনারা জানেন, সেই সময় জমিদারদের যে জমিগুলো ছিল, সেই জমিগুলো অনেক গ্রামের পর গ্রামের জমি ছিল, বা জমিদার যারা ছিল তাদের সেই জমি ছিল, কিন্তু তাদেরকে 7-এর এ ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল। তাদের কতটা জমি রয়েছে সেই জন্য তারা অনেকে 7-এর এ ফর্ম ফিল আপ করেনি। পরবর্তী সময়ে আবার 7-এর এ বা 7-এর ক ক বা 7-এর এ ফর্ম এটা ফিল আপ করতে বলা হয়েছে। তা সত্ত্বেও তারা করেনি, এবং নির্দিষ্ট কিছু জমি কিন্তু তাদের এই যে হিসাব বহির্ভূতভাবে থেকে গেছিল, সেই জমিগুলো 14 প ধারা বা 14 ইউ ধারা প্রযোজ্য বলে সেই জমিগুলো কিন্তু চিহ্নিত করা হয়েছিল পরবর্তী সময়ে। যেখানে যেখানে সেই জমিগুলো পড়েছিল, বা তারা একেবারে সেই সময় কি করেছিল, বিক্রি করে দিয়েছিল কিছু মানুষকে সেই জমি, যাতে তাদের ব্যক্তিগত সেই সীমাটা, জমির সীমাটা যেন না আসে, এই জন্য বিক্রি করে দেয়। কিন্তু বিক্রি করে দেওয়া সত্ত্বেও তাদের সেই জমিকে তাদের বলে ধরে নেওয়া হয়। পরবর্তী সময়ে যে ভূমি অফিসের লোকেরা বা ভূমি অফিস থেকে ওই জমিগুলো, বিকৃত জমিগুলো তাদের ধরে তাদের ব্যক্তিগত সিলিং বা ব্যক্তিগত জমির পরিমাণটাকে ধরা হয়েছিল। সেজন্যে বিক্রি করে দেওয়া সত্ত্বেও 14 প ধারা বা 14 ইউ ধারা সেগুলো প্রযোজ্য লেখা থাকে। এবার এই জমিগুলো বর্তমানে যারা কিনে নিয়েছে, এবার তাদের ক্ষেত্রে কি অসুবিধা বা সুবিধা দেখুন। রেজিস্ট্রেশন অফিস পুরো একটি আলাদা ডিপার্টমেন্ট, আর বিএলআরও অফিস পুরো আর একটা আলাদা অফিস বলতে পারেন। কিন্তু দুটি ল্যান্ড রিফর্মসের সঙ্গে যুক্ত, ভূমি সংস্কারের সঙ্গে যুক্ত বা ল্যান্ডের সঙ্গে যুক্ত দুটোই, কিন্তু দুটোর কার্যবিধি পুরো আলাদা। রেজিস্ট্রেশন অফিস শুধুমাত্র দলিল দেখে দলিল তৈরি করে বা দলিল রেজিস্ট্রেশন করে, স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস তারা নেয়, এটা হলো তাদের কাজ। রেকর্ডে কি আছে সেটা কিন্তু তারা যাচাই করে না। আর বিএলআরও অফিস রেকর্ড কিন্তু যাচাই করে, তারা পূর্বের রেকর্ডে কি ছিল, সেখানে জমির মালিক চেঞ্জ হলো, তাতে কি আছে, পূর্বের রেকর্ডের মন্তব্যের ঘরে কিছু যদি লেখা থাকে, তাহলে সেই বিষয়টাই তারা মালিক চেঞ্জ হলেও সেই মন্তব্যের ঘরে ওটাই লিখে দিবে তারা। সেটা যদি বর্গা হয় বর্গা, 14 প ধারা হলে 14 প, 14 সি ধারা হলে 14 সি ধারা বা গ ধারা, এইগুলো কিন্তু তারা লিখে দিবে মালিক চেঞ্জ হলেও। এবার রেজিস্ট্রেশন অফিসে গেলেন আপনি, একটা 14 প ধারা প্রযোজ্য বা 14 ইউ ধারা প্রযোজ্য জমি আপনি কিনছেন, রেকর্ডে সেটা পরিষ্কার লেখা আছে মন্তব্যের ঘরে। তা সত্ত্বেও আপনি দলিল দেখে জমির জায়গাটা পছন্দ হয়ে গেছে খুবই আপনার, আপনি কিনছেন। এবার কিনে আপনি রেজিস্ট্রেশন অফিসে গেলেন, আপনার ট্রান্সফার হয়ে গেল, অর্থাৎ আপনার দলিল হয়ে গেল, কোনো সমস্যা নেই। এইবার আপনি যখন এইটা রেকর্ড করাতে যাবেন, তখন কিন্তু আপনার সমস্যা হবে। কি সমস্যা? ওই যে 14 প ধারা বা 14 ইউ ধারা প্রযোজ্য, এই কথাটা লিখে দিবে। এবার আপনি বলবেন, লিখলে তো ক্ষতি কি আমার রেকর্ডের মন্তব্যের ঘরে লিখছে, তো আমার ক্ষতি কি? এবার আপনি যখন ওই জমিতে কোনো বাড়ি করতে যাবেন বা কোনো ঘর করতে যাবেন, সরকারিভাবে পারমিশন নিতে যাবেন, তখন কিন্তু সমস্যার সৃষ্টি শুরু হলো সেখান থেকে। এবার আপনার যখনই 14 প বা 14 ইউ ধারা দেখবে, তখনই আপনাকে বলবে যে এই জমিতে আপনি বাড়ি কিংবা কোনো সরকারি ব্যবসা, সরকারি তো ব্যবসা হয় না, এমনি ব্যবসা, সেই ব্যবসার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ 14 প বা 14 ইউ ধারা প্রযোজ্য আছে। এবার আপনি
তৎক্ষণাৎ বিএলআরও সাহেবের কাছে ছুটলেন। বিএলআরও সাহেব বলবে যে এই জমি থেকে আমি 14 প বা 14 ইউ ধারা তুলব না, তবে বর্তমানে এই যে আইনটি লাগু নেই, তাই বলবে উনি। এটা সচরাচর বলতে পারেন, কিন্তু আপনি ওই মুখের কথা শুনে যখন চলে আসবেন তখন মনে করবেন যেখানে একটা বাড়ি করে নিয়ে বাড়ি করে আমি থাকবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এবার সরকারি প্রকল্পের যে সুযোগ সুবিধা বা ব্যাংকের লোন, এগুলো কিছুই আপনি পাবেন না। এক কথায় আপনি মৌখিকভাবে মানে সমস্ত অনুমতি পেলেন সমস্ত কিছু করার, কিন্তু সরকারিভাবে বা আইনগতভাবে কোনো কিছুই পাবেন না আপনি। যেটা লফুল বা আইনে বলছে যে আপনি একটা ধরুন ব্যবসা করছেন, একটা ট্রেড লাইসেন্স করছেন, ওই জমির উপরে পাবেন না ট্রেড লাইসেন্স। তারপরে ধরুন আপনি একটা কোনো সংস্থা খুলেছেন, এবার তার রেজিস্ট্রেশন নম্বর দরকার, যখনই দেখবে 14 প ধারা প্রযোজ্য, আপনি সেখানে হবে না। এবার আপনার একটা ইমিডিয়েটলি ব্যাংক লোন দরকার, ওই জমিটা দেখিয়ে হবে না, আপনার ওই জমি দেখিয়ে ব্যাংক লোন নিতে পারবেন না। তারপরে যে কোনো সরকারি প্রকল্পে দেখা গেল আপনাকে বাড়ি দিবে কেউ বলছে, যে আপনি ওই জমি দেখাতে গেলেন, তখন কিন্তু হবে না আপনার। এই যে বিষয়গুলো, এই জন্য আপনাকে যেটা সর্বাগ্রে করা দরকার, আপনার রেকর্ডের মন্তব্যের ঘর থেকে 14 প বা 14 ইউ ধারা প্রযোজ্য কথাটা তুলতে হবে। এবার বিএলআর সাহেবের এখতিয়ার আছে, কিন্তু উনি তুলবেন না। এবার আপনাকে সেজন্য আদালতে যেতে হবে, সেখান থেকে ডিক্রি বা নির্দেশনামা নিয়ে আসতে হবে এবং প্রুফ করতে হবে যে আপনার এই যে জমিটা যখন জমিদারদের কাছে ছিল, মানে সিএস পর্বে, তারপরে যখন এই যে আইনটা আমাদের তৈরি হলো, এই বিশেষ করে অনুমতি দখলের 14 যে সংস্কার, ভূমি সংস্কার আইনের যে ধারা, তা সেখানে আপনাকে দেখাতে হবে যে সেই সময় যে মালিক ছিল তার কাছে সিলিং বহির্ভূত সম্পত্তি হিসাবে এটা ছিল না, কিন্তু পরবর্তী তার আগেই সে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দেওয়ার দরুন তার কাছে ছিল না। সুতরাং এই জমি থেকে 14 প বা 14 ইউ ধারা তোলা হোক, এই বলে যে আপনার আইনজীবী থাকবে সে আদালতে সওয়াল জবাব করবে। তারপরে কিন্তু একটা নির্দেশ বা ডিক্রি আসবে, যে নির্দেশ বা ডিক্রিটা আপনি বিএলআর সাহেবকে দেখালে তখন আপনার 14 প বা 14 ইউ ধারা উঠতে পারে। এবার আপনারা অনেকে বলবেন আমরা তো বাড়ি করে নিয়েছি বা বাড়ি করে বসবাস করছি, বা কেউ হয়তো দখল সূত্রে রয়েছে বা অনুমতি দখল রয়েছে এরকম জমিতে, আপনারা বলতে পারেন এগুলো। তো এই রকম যখন বলছেন বাড়ি করছি, যারা বসবাস করছে বসবাস করবে, কিন্তু যেগুলো বললাম আইনগতভাবে সুবিধাগুলো আপনারা পাবেন না, এটাই হলো একটা ফ্যাক্ট। তাছাড়া এমনি ওই জমিতে আপনি বাস করুন, পরবর্তী সময়ে আবার বিক্রি করে দেন, যতবারই ট্রান্সফার হোক না কেন, রেকর্ডের মন্তব্যের ঘর থেকে 14 প বা 14 ইউ ধারা উঠবে না। সেটা উঠাতে গেলে আপনাকে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে, সেটা আদালতের মাধ্যমে। আর যদি কোনো বিএলআর সাহেব আপনাকে সহায়তা করে সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আজকে নিশ্চয়ই 14 প 14 ইউ ধারা অনেকটাই বুঝলেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আমার পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই দেখা হবে।